ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প, ছবি, ক্যানভাস এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে রাকু নিয়ে শিল্প প্রদর্শনী। রাকু মাধ্যমটার সাথে ইতিমধ্যেই আগের এপিসোডে আপনাদের সাথে পরিচয় হয়েছে, সেই নিয়ে অনেক কথাও শুনেছি এবং ঠিক এই এক্সিবিশনের আগে রাকুর ওয়ার্কশপে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিভাবে সেখানে শিক্ষকরা কাজ করেছেন সেটাও আমরা শুনেছি। আজকের এপিসোডে আমাদের সঙ্গে আরও কয়েকজন শিল্পী রয়েছেন, তাদের সাথে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। চলুন এখন একে একে তাদের সাথে কথা বলি। এখন আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুপর্ণা দত্তগুপ্ত ম্যামকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যে প্রশ্নটায় আগে যাব, যে এবারে যে এক্সিবিশনটা হচ্ছে রাকুর, এই এক্সিবিশনটা নিয়ে যদি ছোট্ট করে একটু দর্শকদের বলে দেন। আমরা এই এক্সিবিশনটা করার আগে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম রাকুর ওয়ার্কশপটা হয়েছিল কালনা এবং কলকাতা দুটো পার্ট মিলে হয়েছিল এবং আমাদের তখনও পর্যন্ত অতটা ঠিক ছিল না যে এক্সিবিশন হবে। আমরা কাজটা করব বলেই মেনলি শুরু করেছিলাম। এবার তারপরে আমরা এটা মানে একটা এক্সিবিশন আকারে যখন সমস্ত কাজগুলো হয়ে গেল, এক্সিবিশন আকারে আমরা সেটা উপস্থাপন করলাম, আমাদের মনের ভাবগুলো সমস্ত প্রকাশ পেল এখানে। এবার এই এক্সিবিশনের এখানে এত ছেলে মেয়েদের সঙ্গে কাজ করা একাডেমিতে, রাকুর মতো, সত্যি কথা বলতে রাকু এখনো বাংলায় বেশ নতুন মাধ্যম, এই সবটা মিলিয়ে এক্সিবিশনের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? খুবই সুন্দর। আর বলতে গেলে আমি সবচেয়ে সিনিয়র এই দলে, ওদের মধ্যে। আর এরা সবাই আমার নিজের ছেলের থেকেও অনেক ছোট বয়সী, কিন্তু এত ভালো ওরা সবাই একসাথে হয়ে আমরা কাজটা করেছি আর কাজ করতে এত আনন্দ পেয়েছি। আমি মূলত পেন্টিং ডিপার্টমেন্টের, কিন্তু রাকু মানে সিরামিক্সে এসে এই কাজ করতে পেরে খুব আনন্দ পেয়েছি। আর ওরা সবাই এত কোঅপারেটিভ, সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করে কাজ করেছি আর অনেক নতুন কিছু জানতে পেরেছি বা শিখতে পেরেছি, যেটা পেয়ে আমরা খুব আনন্দ পেয়েছি কাজটা করতে পেরে। বেশ, এবার তাহলে সরাসরি চলে যাই এখানে যে কাজগুলো রয়েছে সেই প্রসঙ্গে। বেশ অন্য রকমের কাজ দেখতে পাচ্ছি। এখানে 3টে স্কাল্পচার রয়েছে, এখানে একটা, ওইদিকে আরো 2টো রয়েছে। সবকটা নিয়ে ছোট ছোট করে একটু গল্প শুনবো। হ্যাঁ, মেনলি এই ভাবনাটা হচ্ছে আমাদের যে সাংসারিক জীবনে এখন আমাদের যে অবস্থাটা হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি, সমস্ত ছোট ছোট ফ্যামিলি, এবং ফ্যামিলি বন্ডিংটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আমি সেটাই ধরার চেষ্টা করছি আদিমকাল থেকে এবং এখনো পর্যন্ত এই ফ্যামিলি বন্ডিংটা যেন দৃঢ় থাকে, তা নাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা কিছুতেই ঠিক রাখতে পারছি না আমরা সমস্ত দিক দিয়ে। এই কাজটা তারই একটা প্রতিরূপ বলতে পারেন। ফর্মটা এসছে অনেকটা ফোক ফর্মে, মানে একটু সাঁওতাল ঘেঁষা বা ওরকম আর কি, যারা আমাদের প্রান্তীয় স্তরে, তাদের মধ্যে এখনো বন্ডিংটা যেন অনেক বেশি ভালো রয়েছে উপরন্তু আমাদের শহরাঞ্চলের লোকেদের। সেই কারণেই এই ফর্মটাকে নিয়েছি। এইটাই বিষয় মোটামুটি। আর এই ফর্মটা কিন্তু মানে সত্যি অসাধারণ। রাকু খুবই নতুন মিডিয়াম আমাদের দেশের, পুরোপুরি একটা অন্যরকম কালচার, ফরেন কালচার, সেখানের সাথে আমাদের ফোক মিডিয়াকে, আমাদের ফোক আর্টকে মেশানো, এইরকম ভাবেই বোধহয় মানে মিশ্র সংস্কৃতির এর থেকে প্রকৃষ্ট উদাহরণ বোধহয় কিছু হয় না। অসাধারণ এই কাজটা। পরের কাজটা নিয়ে একটু শুনি। হ্যাঁ, শিল্পের ক্ষেত্রে এটাই হয় সাধারণত, দেশ বিদেশ বলে কোনো ভাগ থাকে না, সারা বিশ্ব এক হয়ে যায়। এটাও তাই। এটা হচ্ছে ইন্টারনাল লাভ আর কি, যে যতই আমাদের সমাজ ব্যবস্থা যতই উলটপালট হয়ে যাক, মানে পুরুষ এবং নারীর যে সম্পর্ক, সেটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সে আদিমকাল থেকে এখনো পর্যন্ত। সেটাকেই ধরার চেষ্টা করেছি এই কাজটির মধ্য দিয়ে। আর ওইদিকে আরো 2টো রয়েছে, ওই 2টোর গল্পটা যদি একটু শোনা যায়। ওটা হচ্ছে আমাদের সামুদ্রিক জীবনযাত্রা, অর্থাৎ আমাদের মেরিন লাইফটা ক্রমশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই বিশ্ব উষ্ণায়নের যুগে আমাদের সমস্ত কিছু উষ্ণতার জন্য অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি। তার মধ্যে থেকেই আমি ধরার চেষ্টা করেছি যে ওশান, মানে ওটা আন্ডার দ্য ওশান এরকম আর কি, যে মেরিন লাইফটা কেমন ছিল এবং সেখান থেকেই মাছেরা, গাছেরা, ওখানকার যে সমস্ত প্রাণীরা সমুদ্রের, তাদেরকে একটু ধরার চেষ্টা করেছি ওই জীবনটার মধ্যে দিয়ে। পুরোটাই একটা মোটামুটি আমার সবটার মধ্যেই জীবনেরই গল্প বলতে পারেন।
একদমই, একদিকে জীবন আর একদিকে পরিবেশ প্রকৃতি, পরিবেশ। যেটার বাইরে গিয়ে বোধহয় বাঁচার ক্ষমতা আমাদের নেই। আমাদের মিডিয়ামটাও তাই, মাটি, জল, আগুন, যেটা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না, সেগুলো দিয়েই আমাদের প্রকৃতি, সেটাই আমাদের জীবন। ওটাকেই বিভিন্ন ফর্মে ধরার চেষ্টা করেছি। একদমই, মাটি, জল আর আগুন দিয়ে তৈরি মিডিয়াম দিয়ে এই পরিবেশ নিয়ে দেওয়া বার্তা। এই প্রসঙ্গে বোধহয় দর্শকদের একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার। বিশ্ব উষ্ণায়নের কথা যখন উঠল, সম্প্রতি এই বছর ইউরোপে কিন্তু তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। এখনো অবধি ফ্রান্সে মৃত বহু মানুষ। এবার বোধহয় আমাদের বিশ্ব উষ্ণায়ন নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করার সময়টা এসে গেছে, হাতে সময় বেশি নেই। আর সেই কথাটাই যখন আবার শিল্পীরা তাদের কাজের মধ্যে দিয়ে তুলে ধরছেন, তখন এটা একবার দর্শকদের মনে করিয়ে দিতে হতো। ম্যামকে অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। খুব সুন্দর করে, খুব সহজ ভাষায় কিন্তু বেশ কিছু জীবনের জটিল কুটিল অঙ্ককে বুঝিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে আজকে আরও শিল্পীরা রয়েছেন, চলুন একে একে তাদের সাথে কথা বলে নিই। এখন আমাদের সঙ্গে রয়েছে শিল্পী নিপা হালদার। এর আগের এক্সিবিশনেও কিন্তু নিপার সাথে আমাদের কথা হয়েছে, প্রায় বছর খানেক হতে চললো। নিপাকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাই। আর প্রথমেই প্রশ্নটা করব, আগের বছরের রাখুর এক্সিবিশন আর এ বছরের রাখুর এক্সিবিশন, দুটোর মধ্যে ডিফারেন্সটা কিরকম লাগছে? ডিফারেন্সটা তো আছেই, আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি, কারণ আগের বছর যেই রাকুটা ছিল সেটা খানিকটা একটু ছোট বা সংখ্যায় কম। আমরা সেটাকে আরও নতুনভাবে মানে একটু ব্রাস্ট করার চেষ্টা করেছি। তো সেই জন্যই এখানে অনেক পার্টিসিপেট আগের থেকে অনেক বেশি আছে। তো ভালো, দর্শকদের দিক থেকে কিরকম এখনো অবধি রিভিউ? প্রচণ্ড ভালো রিভিউ। কালকে আমাদের ওপেনিং ছিল, কালকে অসংখ্য মানুষ এসেছে এবং প্রত্যেকজন খুবই প্রশংসা করেছে। যে মানে অনেকের এক্সপেকটেশন এতটাও ছিল না যতটা তারা এখানে এসে পাচ্ছেন। তো কালকেই আমাদের বেশ একটা কাজ অলরেডি সেল হয়ে গেছে ওপেনিংয়ের দিনই। তো এটা আমাদের কাছে আরও বেশি ইন্সপায়ার করে যে আমাদের কাজ হয়তো ঠিকঠাক এগোচ্ছে বা আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর। এবং রাকু যেহেতু আমরাই ফার্স্ট করেছিলাম আগের বছর একাডেমিতে প্রথম, এটা সেকেন্ড টাইম। তো এটা নিয়েও আমাদের খুব ভালো লাগে যে না রাকুটাও মানুষ জানছে বিষয়টা নিয়ে, সেরামিক্স নিয়ে প্রচুর মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছেন, তাদের ভালো লাগছে। তো এটা খুব ভালো লাগছে। বেশ, এবার তোমার কাজের প্রশ্নে যাই। এবারে যে কাজগুলো এখানে তোমার রয়েছে, এটা নিয়ে যদি দর্শকদের একটু ছোট্ট করে বলা যায়। আমার কাজ বেসিক্যালি এটা রয়েছে, এটা আমি প্রত্যেকটা কাজ ডিফারেন্ট, কিন্তু এই যে প্রত্যেকটা, এটা ক্র্যাকেল আছে, এটা গ্লসি আছে, এটা ম্যাট আছে। তো আমি ওই রাকুরিন যেসব ভেরিয়েশনগুলো রয়েছে সেগুলোকেই প্রত্যেকটা আলাদা আলাদা এফেক্ট, প্রত্যেকটা পটারি আলাদা আলাদা। তো আমি ওই ভেরিয়েশনগুলোকেই এখানে পটারির উপর ক্রিয়েট করার চেষ্টা করেছি, যে রাকুর যতগুলো কালার এফেক্ট এবং প্রত্যেকটা আলাদা আলাদা, কখনোই মানে সেম কালার আসে না। তো সেই ভেরিয়েশনগুলোকে দিয়ে আমি সেটাকে একটা দিক তৈরি করার চেষ্টা করেছি। তো আর এই যে ফ্রেমটা, এটা না বললেই নয়, এটা আমার বাবার নিজের হাতের তৈরি। তো সে মোটামুটি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। তো আগের দিন রাতে, আমার এক্সিবিশনের আগের দিন রাতে সে পুরো ফ্রেমটা তৈরি করে দিয়েছে প্রচুর খেটে। তো এই কাজটার এইটা আরেকটা দিক যেটা আমার কাছে আরও বেশি স্পেশাল, যে আমার বাবা এটা তৈরি করে দিয়েছে আমাকে। সত্যি এইভাবে যদি পিতা এবং কন্যার মেলবন্ধন দেখা যায় শিল্পের মধ্যে দিয়ে, সেটা প্রশংসারও ওপর দিয়ে যায়। একদমই তাই, মানে ভীষণভাবে সে আমাকে সাপোর্ট করে, মানে ভীষণভাবে, মানে আমি যত যা সমস্যা আমি তার কাছে গেলে সমাধান পেয়ে যাই। একদমই। আর কোথাও গিয়ে একজন শিল্পীর জন্য কিন্তু এরকম একটা মানসিক শান্তির জায়গা ভীষণ দরকার। আচ্ছা, নিপার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। আরও দুর্দান্ত কাজ আমরা ভবিষ্যতে যেন দেখতে পাই, সেই আশায় রাখলাম। আর ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে শিল্পীদের লিস্টটা একটু লম্বা, চলুন পরবর্তী শিল্পীর সাথে কথা বলি। এখন আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সজল রঞ্জন। আমি সজলদাকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। রাখু নিয়ে কি এটাই প্রথম এক্সিবিশন? হ্যাঁ, এর আগে টেরাকোটা নিয়ে কাজ করেছি দীর্ঘ সময় ধরে রামকুমার মান্না স্যারের সাথে, কিন্তু রাকু নিয়ে এই প্রথম আমার এক্সপিরিয়েন্স। মানে এর আগে সেরামিক বলতে আমি অন্য সেরামিক যেটা নর্মাল আমরা বুঝি সেটা একটা ধারণা ছিল, কিন্তু রাকু একদমই প্রথম। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। এটাতে যেমন একটা বিপদের আশঙ্কা থাকে, যেমন প্রচণ্ড গরম অবস্থার মধ্যে হ্যান্ডেলিং করতে হয় মেটেরিয়ালগুলো,
ডেডিকেটলি জিনিসটাকে দেখতে হয়। সেরকম আর একটা মজা হচ্ছে, আমাদের নেচার যেমন পাল্টায়, প্রতি মুহূর্তে পাল্টায়, রাকুর বিশেষত্বটাও সেখানে। এখানে আমরা ফায়ারিং করার পরেই যে ফার্স্ট কালারটা দেখতে পাই, যত দিন যায় সেটাও ধীরে 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 পাল্টায়, মানে আমাদের আবহাওয়ার সঙ্গে সঙ্গে। রাকুর মজাটা এখানে, এবং এটাই আমাকে খুব অবাক করেছিল এবং তার সঙ্গে আনন্দও দিয়েছিল। সেখানে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু শুনুন। আচ্ছা, এখানে আমার প্রথমত এখানে এক্সিবিশন অনেক বড় বড় কাজ রয়েছে, কিন্তু আমার ছোট্ট কয়েকটি কাজ আছে। প্রথম বলি যে এখানে একটা জীববৈচিত্র্য দেখাতে চেয়েছি, বিশেষত হচ্ছে জল নিয়ে। রাকুরে আর একটা পার্ট হচ্ছে রাকু পটারি। এবার আমি যখন কিছু বানাচ্ছি, রাকু সেই পটারির ভাবনাটা মাথায় রেখেছিলাম। এখানে যেমন আমি কিছু পদ্ম পাতা বানাতে চেয়েছি, সেগুলো পটের আকারে রেখেছি, মানে পাত্রের আকারে, তাই দেখতে হয়তো একটু অন্যরকম লাগছে। এবং পদ্ম ফুল যেমন জলে থাকে, তেমন জলে অনেক জলজ প্রাণীও থাকে। সে কারণে আমি একটি ছোট্ট জলজ প্রাণীর শেপে, এটাকে আপনি মাছ বলতে পারেন, ডলফিন, যা কিছু আর কি, কিন্তু সেটাও একটা পটের আকারে আছে, মানে পাত্রের আকারে। আর যে কোনো জিনিসই, মানে পৃথিবী যেমন আমাদের একটা আধার, আমরা সকলে সেই পৃথিবীর মধ্যে রয়েছি, কেউ পৃথিবীর বাইরে নই। সেরকম জলও আমাদের একটা জীবন ধারণের অঙ্গ। সেই কারণে ওই দুটো জিনিস থেকে আমার মাথায় এসেছিল যে একটা পাত্র তো কোনো জিনিসকে ধরে রাখে। তাই সবটা নিয়ে একটা কনসেপ্ট আর কি, কনসেপচুয়াল কাজ। বেশ, আচ্ছা, এদিকে বেশ ফুলদানি দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যেও বেশ একটু অন্যরকম স্ট্রাকচার রয়েছে। অন্য আরেকজনের। আমার এখানে কাজ বলতে এই একটা ওয়েভ আছে। ওয়েভ বলতে এটা একজন আর্টিস্ট আর কি, খুবই বিখ্যাত, বিশ্ববিখ্যাত হোকুসাই, জাপানি আর্টিস্ট। ওনার ছবি দেখলে আমরা পাই যে জলের সমুদ্রে ঢেউ নিয়ে উনি প্রচুর কাজ করেছেন। তো আমার একটি বিষয় হচ্ছে আলপনা। দীর্ঘদিন ধরে এটা নিয়ে চর্চা চলছে। তো আলপনা তো একটা ঢেউয়ের ব্যাপার আছে, মানে তার চলন, তার গতি। তো সেই যখন, মানে আলপনা নিয়ে যখন স্টাডি করেছি, মানে এখনো করছি, তো সেখানে ওই যে ঢেউটা মাথায় ছিল, তার সঙ্গে ওখানেও কিন্তু হোকুসাইয়ের প্রভাব পেয়েছি। সেটাই কোনো না কোনোভাবে হয়তো রাকুর কাজ করতে গিয়ে এটাও আমার মধ্যে মানে হাতে চলে এসেছে। মানে খুবই বৈচিত্র্যপূর্ণ শিল্পী, একদিকে আলপনা আর একদিকে একদম অ্যাবস্ট্রাক্ট পটারি বলা যেতে পারে, এগুলোর কাজের প্যাটার্নটা যা হয়েছে। আচ্ছা, এটা বোধহয় সবার যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে আমরা ভাবি একটা, আর হাত থেকে যখন কাজটা ফাইনালি আসে সেটা হয়তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মানে যেটা আমাদের চিন্তা ভাবনাতেও বলে যে আমরা যে 100% ভাবি, মাথার মধ্যে থাকে, সেটার হয়তো 60% আমরা কাজ হাত দিয়ে করতে পারি, মানে তার এক্সিকিউশন হয়। আর তারও হয়তো কম অংশ আমরা সেটাকে হয়তো নিতে, পরে যা আমরা নিচ্ছি বা অন্যকে যা বুঝছে, তারও একটা আরও হয়তো 20% কমে গিয়ে বাকিটা অন্যের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। আচ্ছা, ওইদিকে আরো বোধহয় দুটো ছোট ছোট কাজ আছে, ওগুলো একটু দেখি। মুক্ত ঝিনুক, সেটা থেকেই বানানো। আহ, আমরা জেনারেলি যে মুক্ত আমরা মার্কেটে পাই সেটা একদম ইভেন শেপ, কিন্তু আমরা অরিজিনালি যদি মুক্ত দেখি সেটা আনইভেন হয়। সেটা থেকেই আমার এই মুক্তোর শেপটা একটু অন্যরকম করা। আর তার সঙ্গে একটা ঝিনুক, মানে ঝিনুকের খোল থেকে একটা প্রাণ বেরিয়ে আসছে, কিন্তু তার ফলে যে ঝিনুকটা ব্রাত্য হয়ে যাচ্ছে তা নয়, তার যে রূপ, তার যে বৈচিত্র্য, সেটাই এখানে আমি বোঝাতে চেয়েছি। সে একদম অন্যরকম চিন্তা ভাবনার শিল্পীরা, সেই অন্যরকম চিন্তা ভাবনার ফলই বোধহয় এত বিচিত্র ধরনের শিল্পকর্ম। অনেক ধন্যবাদ সজলদাকে ওঙ্কার বাংলার তরফ থেকে। আমরা, আমাদের সঙ্গে আজকে আরও শিল্পী রয়েছেন, তার সাথে কথা হবে, অনেক কিছু জানা হবে, এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্টরও কিন্তু রয়েছে। এখন আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন শিল্পী, দীপঙ্কর সরকার। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। আমি শুরুতেই অন্য কোনো প্রশ্নে আর যাওয়ার অপশানই নেই, কারণ হাতের কাছে এত অসাধারণ কাজ রয়েছে এবং ভীষণ ইন্টারেস্টিং কাজ, বাংলার ইতিহাসের সাথে, বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা বিষয়। তো সরাসরি আগে এই কাজটা নিয়ে প্রশ্ন করবো, এটা নিয়ে যদি দর্শকদের ছোট করে বলা যায়। হ্যাঁ, আমি কালনারই ছেলে, আর কালনার সঙ্গে আমি খুব মানে মনে প্রাণে জুড়ে আছি, তাই কালনাকে আমি এখানে একটু দেখবার চেষ্টা করেছি। এক কথা বলতে গেলে এক ঝলকে কালনা মন্দির বা কালনার পোড়ামাটি মন্দির। তো আমি এখানে দেখাতে চেয়েছি যে আমাদের কালনা যে পোড়ামাটি মন্দিরগুলো আছে সেটাও একটা ঐতিহ্য বহন করে, একটা ভাস্কর্য বহন করে। হয়তো অনেকেই জানে না,
যে কালনাতে যে মন্দিরগুলো আছে সেখানেও প্রচুর পরিমাণে শিল্পীদের স্থাপত্য দেখা যাচ্ছে। বর্তমানে আমরা যদি জানি যে টেরাকোটা শিল্প মানেই আমরা বাঁকুড়ার মন্দির জানি, টেরাকোটা মন্দির জানি, কিন্তু কালনাতেও আছে। তো সেটাই আমি দর্শকের কাছে দেখানোর চেষ্টা করেছি, আর তারই একটা ছোট্ট প্রচেষ্টা। এটা হচ্ছে আমাদের কালনার একটা মন্দির যার নাম হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। বহু পুরনো, প্রায় আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে। তো এখানে বেসিক্যালি আমি কাজ করছি হচ্ছে মা আর বাচ্চা নিয়ে। তো এখানে যেই রিলিফগুলো আপনি দেখতে পাচ্ছেন সবই মা আর বাচ্চার কম্পোজিশনের ওপরেই এখানে করা হয়েছে। বেশ সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা এখানে কিন্তু কালনার এই মন্দিরগুলোতে প্রাকৃতিক রং ব্যবহার করে অসাধারণ কিছু রঙের এফেক্ট আনা হয়েছিল, যেগুলো এখনো স্টে করছে। আর সেই রঙের সাথে হুবহু মিল রেখে এখানেও রঙের এফেক্টটা আনা হয়েছে। মানে এতটা নিখুঁতভাবে পুরো রং মিলিয়ে কাজ করাটা, এটার পেছনের রহস্যটা কি? এটার পেছনে রহস্য হচ্ছে আমি একটু চেয়েছিলাম যে কালনার মন্দির এখন শুধু কালনার মন্দির না, অনেক জায়গার মন্দির আছে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তো যেখানে যেখানে মন্দিরগুলো সংস্কার করা হচ্ছে সেই জায়গাগুলো এখনো রয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু মন্দির আছে যেগুলো এখন বর্তমানে বড় বড় বটবৃক্ষের সান্নিধ্যে রয়েছে, তারা সেগুলোকে গ্রাস করছে। তো যখন ওই মন্দিরটা ভাঙছে বা আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে, তারই প্রতিক্ষেপ আপনি এখানে দেখতে পাবেন। দেখবেন মন্দির ফাটল ধরছে, আর তারই প্রতিরূপ হচ্ছে কালার। এখানে দেখুন কালো রং পেয়ে যাবেন আপনি, একটু হালকা গ্রিন পেয়ে যাবেন, মানে সবুজ রং পেয়ে যাবেন। কোথাও গিয়ে মন্দিরগুলো যখন আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে তারই প্রতিচ্ছাপ এগুলো। বেশ, আর ওইদিকে কিন্তু আরো বেশ ইন্টারেস্টিং একটা কাজ রয়েছে, বা চলুন ওটা নিয়ে একটু গল্প শোনা যাক। এখানে খুব সুন্দর দুটো সিরিজ দেখতে পাচ্ছি, এবং না বললে নয় যে একেবারে আলাদা প্যাটার্নের কাজ। আবার এই দুটো সিরিজ নিয়ে যদি ছোট করে একটু শোনানো যায়। প্রথমটা আপনি দেখতে পাবেন যে এখানেও সেই পপকর্নটাকেই আমি একটু বড় আকারে দেখাতে চেয়েছি। আর তার সঙ্গে রয়েছে যে আমাদের রাকু ওয়ার্কশপটা হয়েছিল, তার যে কালার, মানে রাকুর স্পেশালি আমার হচ্ছে যে কালারগুলো আসছে ওটা আমাকে একদম মনে প্রাণে আর কি আকৃষ্ট করেছে। তো সেই কালারগুলোকেই আমি এখানে এক একটা দেখবেন, এক একটা কালার, তো যেটা আমার সত্যি ভীষণ আমারই ভালো লাগছে, আশা করি দর্শকেরও ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে আমি এটা রেখেছি পাশে, আপনি যেটা দেখবেন এটাও আমাদের মিডিয়ামটা রাকুতেই আছে। তার সঙ্গে আমি আগেই বলেছি আপনাদেরকে যে আমি মা আর বাচ্চা নিয়ে কাজ করছি, যে আমাদের যে ছোটোবেলার স্মৃতি, আমরা যেভাবে মানুষ হয়েছি, এখন হয়তো আমরা বড় হয়ে গেছি বলে সেগুলো আমরা ভুলে গেছি বা অনেকেরই মনে পড়ে না, সেইগুলোই আমি নতুন করে তরতাজা করে তুলেছি আমি আমার কাজের মাধ্যমে। তো প্রথমে আপনি দেখতে পাবেন যে মা তার বাচ্চা খেলছে, সঙ্গে সে আর কি একজন বটবৃক্ষের মতন তাকে ছায়ার মতো আগলে রেখেছে যাতে তার কোনো ক্ষতি না হয়ে যায়। তারপরেই দেখবেন যে মা বাচ্চা অনেককে নিয়ে খেলা করছে। এটাকে দেখবেন মা বাচ্চাকে, সে নিজে ঘোড়া হয়ে গেছে, মানে সে নিজে একটা খেলনা হয়ে গেছে বাচ্চাটাকে আনন্দ বা খুশি দেওয়ার জন্য। এটাকেও সেমই দেখবেন যে মা একটা মনে করুন একটা ঘর হয়ে গেছে, সেই ঘরের মধ্যে মা তার বাচ্চাকে নিয়ে রয়েছে, মানে কাঁধে নিয়ে রয়েছে, তার ভার, তার দায়িত্ব সমস্ত কিছু সে নিজের মতো করে নিয়েছে। এটাতে দেখবেন একদম আমরা যখন একদম কিছু জানি না, বুঝি না, খাদ্য পরায়ণ কি সেটা জানি না, কিন্তু আমাদের পেটে একটা খিদে থাকে, আমরা সেটা পান করি, সেটা নাম হচ্ছে এই যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে। এটাও সেই মা নিজে খেলনা হয়ে যাচ্ছে বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য। এটাও সেই একই রকম একটা বিষয়, মা তার বাচ্চাকে নিয়ে আদর যত্ন করছে। বেশ, মানে সিরিজটা ক্রমশ আরো ইন্টারেস্টিং দিকে যাচ্ছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এর পরের পার্টটা, একদম অন্যরকম একটা ফর্ম। এবার ওটার গল্পটা একটু শুনি। আচ্ছা, এই কাজটা তো বেশ একটা রহস্যময় ব্যাপার স্যাপার লাগছে, এটা নিয়ে যদি একটু এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, অবশ্যই। আগেই আমি বলেছি যে আমি মা আর বাচ্চা নিয়ে কাজ করছি। তো এখানে স্পেশালি আমি বাচ্চাদেরকেই দেখাতে চেয়েছি। এখানে আপনি দেখতে পাবেন প্রতিটা পপকর্নের মধ্যে একটা বাচ্চার মুখ রয়েছে। তো আমি স্পেশালি পপকর্নটাকে এখানে ইউজ করেছি, কারণ হচ্ছে পপকর্নটা হচ্ছে একটা ফান, আনন্দ বা এনজয়মেন্টের একটা প্রতীক, যেটা যখন আমরা সিনেমা দেখতে যাই, যখন আমরা ফ্রি থাকি বা আমাদের মন একদম স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই সময় আমরা সিনেমা দেখতে যাই। সিনেমার স্পেশালিটি মানে হচ্ছে পপকর্ন। তো ওই যে পপকর্নটা এখানে আমি তুলে ধরেছি, আর বাচ্চাদের যে আনন্দ, খুশি, ভালোবাসা, সেগুলোকে এখানে রিপ্রেজেন্ট করছি। এখানে গভীরে চিন্তাভাবনা আমার কিছুই নেই। না, দুটো কাজই কিন্তু ভীষণ সুন্দর এবং গভীর চিন্তা ভাবনা বটেই, কারণ মা আর বাচ্চা সম্পর্কটা খুব সহজ, খুব চর্চিত, কিন্তু সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটার পেছনে তো গভীর চিন্তা ভাবনা আছেই। এবং একদিকে পপ আর্ট আর একদিকে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, এই মেলবন্ধনটা অসাধারণ। আচ্ছা, এখান থেকে আর একটা ছোট্ট প্রশ্ন করি।
এই যে এখানে এক্সিবিশন চলছে রাকুর, এতজন রয়েছেন একাডেমিতে, আপনার দুটো কাজ তো ভীষণ অন্য মাত্রা। এখানে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে আর দর্শকদের থেকে কিরম ফিডব্যাক আসছে? অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল। এত মানুষকে নিয়ে কাজ করানো বা কাজ করা, তাদের কাছ থেকে আমি কিছু শিখছি, আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। মানে প্রতিটা মানুষ আলাদা আলাদা চিন্তাভাবনা নিয়ে থাকছে, তো তাদের চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনা কতটা মিল খাচ্ছে বা মিলতে চাইছে না বা কেন মিলছে না, এই যে প্রশ্নগুলো ভেতরে খোলামেলা একটা মানে কথোপকথন করে। তার সঙ্গে হচ্ছে যে প্রতিটা মানুষের আলাদা একটা দৃষ্টিকোণ রয়েছে। এবার আমি এই কাজটা আমি আপনাকে বোঝালাম, আপনি একরকমভাবে বুঝলেন, কিন্তু যতক্ষণ আমি আপনাকে বোঝাবো তার আগে কিন্তু আপনি একটা দৃষ্টিকোণে এই কাজটা দেখবেন। তো এই যে বিষয়গুলো নিয়ে এবার মানুষের সঙ্গে আমি যখনই যাব কথা বলবো, তখনই তো আমি মানুষকে নিজের করে নিতে পারবো বা আমার কাছ থেকে কিছু আমি তাদেরকে দিতে পারবো। তো সব ক্ষেত্রে বা সব জায়গায় হচ্ছে যে প্রতিটা মানুষের কাছ থেকে কিছু শেখার আছে, কিছু যাওয়ার আছে, কিছু নেবার আছে, কিছু দেবার আছে। তো ওভারঅল অভিজ্ঞতা আমার ভীষণই সুন্দর ছিল। এত রং, এত মানুষ, এত রকম কথা, মানে ভীষণ ভালো, এক কথায় ভীষণ ভালো। ধন্যবাদ দীপঙ্কর দা। শিল্পী যখন নিজে এত সহজ করে, এত গুছিয়ে, এত সুন্দর করে নিজের কাজের বর্ণনা দেন, তারপরে বোধহয় আলাদা করে খুব কিছু বলা চলে না। এত ধরনের শিল্পী, এত জন শিল্পী, তাদের একই মেটেরিয়াল দিয়ে আলাদা আলাদা কাজ, সব কিছু নিয়ে কথা হলো। দুটো এপিসোড জুড়ে রাকুর খুঁটিনাটি, শিল্পীদের তার পেছনে পরিশ্রম আর শিল্পীদের নিজেদের বলার কথা, সবটা আমরা শুনলাম। ভীষণ অন্য রকম দুটো পরপর এপিসোড আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। আর সত্যি কথা বলতে, এত রকম শিল্পীর সঙ্গে যখন আমরা ইন্টারাকশন করতে পারি, আপনাদের কাছে তাদেরকে তুলে ধরতে পারি, তার থেকে কিন্তু আমরাও প্রচণ্ডভাবে সমৃদ্ধ হই। কারণ এই শিল্পীদের থেকে রোজ নতুন করে কিছু জানি, রোজ নতুন করে কিছু শিখি। আর সবচেয়ে বড় কথা, আমাদের চারপাশের পরিবেশকে, আমাদের চারপাশের সমাজকে তাদের চোখ দিয়ে যেন নতুন করে দেখতে পাই। খুব তাড়াতাড়ি আসছি টেলিক্যানভাসের নতুন এপিসোড নিয়ে। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।